এবং জমজমাট হয়ে উঠেছে আজকের প্রোগ্রামটি। এবং আলিফের এই ঘটনাটা আমি একটু বর্ণনা দিতে চাই। এটা হচ্ছে খুবই স্পেশাল একটা স্টোরি, বিকজ আমি যখন শুনেছিলাম এই ঘটনাটা আমার কাছে অসম্ভব 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 ভালো লেগেছিল। আশা করছি আপনাদেরও অসম্ভব 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 ভালো লাগবে। এবং এই ঘটনাটা কতটা ভয় পাবেন যায় না, বাট ঘটনাটা খুব উইয়ার্ড। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই আপনারা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ভূত এফএম এর ঘটনা শেয়ার করবার জন্য। আরিফ, একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কয়েকদিন ধরে আমি এরকম শুনছিলাম যে সবাই হসপিটালের ঘটনা শুনতেছে এবং কি মানে না আমি জানি না আসলে হঠাৎ করে আমার কাছে আজকে একটা হসপিটালের ঘটনা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে জন্য, মানে অনেকদিন ধরেই বলছিল কিন্তু আমরা হসপিটালের ঘটনা পাচ্ছিলাম না। বাট আজকে যখন আমি তো জানতাম না যেটা হসপিটালের ঘটনা, আমি আপনাকে ডেকেছি এবং আপনি যখন ঘটনা বলছেন তখন আমি ফার্স্ট জানতে পারলাম যে ও মাই গড, এটা হসপিটালের ঘটনা। ওকে, তো হসপিটালের ঘটনা শুধু না, আরো তো অন্য ঘটনা আছে, সেগুলো আমরা শুনবো। আমরা হসপিটালটা দিয়ে শুরু করি, যেটা ডিমান্ড অনেক বেশি। ঠিক আছে ওকে। আমি যে ঘটনাটি আজকে শেয়ার করব প্রথমে, সেটি আমাদের বাংলাদেশের একজন খুব ভালো প্রফেসরের ঘটনা রাসেল ভাই। আসলে বলতে গেলে তিনি একজন অর্থোপেডিক সার্জন। তো সে 1981 সালে একটি স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করে ইন্টার্নশিপ শেষ করে আপনার বাংলাদেশের বাইরে যায়। তো বাংলাদেশের বাইরে যাওয়ার আগে এমএস করে যায় তিনি সার্জারির উপরে। পরে সে বাংলাদেশের বাইরে যেতে আরো ডিগ্রিজ নিয়ে এসে বাংলাদেশে 1990 থেকে প্র্যাকটিস করা শুরু করে। তো একজন লোক তো তার সমস্ত অর্থ সম্পত্তি দিয়ে একটি হসপিটাল করে দেয়। এটিও বাংলাদেশের কোন একটি জায়গায়, আমি রাসেল ভাই জায়গাটির নাম প্রকাশ করতে পারছি না। ওকে, নো প্রবলেম। তো যে জায়গায় তার হসপিটালটা, সেখান থেকে তার বাসার দূরত্ব 8 থেকে 10 কিলো। তো সপরিবারে তাকে থাকতে হতো। তার 3 ছেলে ছিল আর কি। আচ্ছা, তো সপরিবারে তাকে সেই জায়গায় হসপিটালের কাছেই থাকতে হতো। তো বলে না রাসেল ভাই, এটা অনেক আগের কথা, এটা পেশেন্ট প্রেমিক বলে। পেশেন্ট বা ডেডিকেটেড। পেশেন্ট ফোন দিলে ওই ফোন আর ইগনোর করা যেত না, সেটা রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক। তো যখনই ফোন আসতো তখনই সে ধরে যেত। একটা মানে আর রাসেলের আরেকটা কলের ক্ষেত্রে বলি, ওই 1990 সালের ঘটনা। তো ফোন অতটা ছিল না, মানে মোবাইল তো বাদ, টেলিফোনই ছিল না। টেলিফোন আর কয়টা ছিল? তো তার বাসায় একটা টেলিফোন ছিল, তার হসপিটালে একটা টেলিফোন ছিল, ওই এরিয়াতে মোটামুটি 3টা টেলিফোন ছিল। আচ্ছা, তো এই 2টা টেলিফোন এবং তাকে যে কোনো ভাবে হোক সবাই কানেক্ট করতো। এই 3টাকে তো কানেক্ট করতো কি আপনার হসপিটাল থেকে ওই ফোন। নরমালি এতটা ফোনও নাই যে অন্য জায়গায়। হ্যালো রিসেলার, আশা করি সকলে খুবই ভালো আছো। তো তোমাদের জন্য আরো একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা নিয়ে চলে আসলাম। আশা করি পুরো গল্পটা শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। আমি প্রতিনিয়ত তোমাদের জন্য হাজার হাজার ইমেল এপিসোডের ভালো ভালো গল্পগুলো থেকে সেরা একটি গল্প বাছাই করে নিয়ে চলে আসি। ভূত এফএমের গল্পগুলো তোমরা অনেকেই পছন্দ করো। আর জে রাসেল এবং তার ক্লায়েন্টের জীবনের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো তারা শেয়ার করে, সেখান থেকে আমি বাছাই করে তোমাদের জন্য বেশ কিছু স্টোরি নিয়ে আসি। তাই যারা এই গল্পগুলো শুনতে ভালোবাসো তারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর বেশি কথা বলবো না, মূল গল্পে চলে যাই এবং গল্পটাকে শুনে আসি। ফোন করবে, নরমালি ফোন দুটো হসপিটালে কানেক্টেড ছিল। তো তিনি সবসময় পেশেন্টের জন্য সর্বদা রেডি। ফোন আসলেই সে রাত্রে 1টা, তবে বাসার সবাই একটু ফেড আপ ছিল তার প্রতি, যে এরকম করে চলে যাওয়াটাও তো কোনো ঠিক না। তো ঘটনার দিন যাই রাসেল ভাই, খুঁড়িয়ে পেঁচিয়ে না, ঘটনার দিনে চলে যাই। ঘটনার দিন রাত 1টা, রাসেল ভাই ঘুম ভাঙে। এর আগে প্রায় সপ্তাহখানেক হয় কোনো ধরনের ফোন তার কাছে আসে নাই রাত্রেবেলা। তো গভীর রাতের ফোন হঠাৎ করে এসছে রাত 1টা, এবং সে 100% শিওর ফোনটা হসপিটাল থেকে এসছে। আচ্ছা, তো রাত্রে 1টায় ফোনটা সে রিসিভ করে, এবং রিসিভ করে অপর প্রান্ত থেকে ভাষাটা এরকম, মানে খুব ফিসফিস, স্যার একটা ইমার্জেন্সি পেশেন্ট আসতে হবে, খুব কর্কশ গলায়, খুব মোটা গলায়। বলে কি এরকম ভাবে তো আমাকে কখনো হসপিটাল থেকে কল দেয় না। তো নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসলেই আসছে হয়তো বা। সে কি করলো, রেডি হয়ে কোনো মতে ড্রেস পরেই বের হয়ে গেল। আচ্ছা, তো বাসার নিচে নামতেই ওই এলাকাতে রাসেল ভাই স্কুটার তো পরের কথা, রিক্সা ওই মুহূর্তে অ্যাভেলেবেল কোথার থেকে রাসেল ভাই এই জায়গাটাতে, ওটা মফস্বল এরিয়া অবশ্যই, কিন্তু অ্যাভেলেবেল খুবই। তো উনি নামার সাথে সাথে দেখলেন বাসার সামনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আচ্ছা, সবকিছু মনে হচ্ছে রেডি একদম, মানে তার হাতের নাগালি। তো সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো যে এই জায়গায় যাবা কিনা। রিক্সাওয়ালা বললে একটু বেশি ভাড়া বাড়ায় দিলে যাবো। তো রিক্সায় উঠেছে। তো তার কথা মতো রাসেল ভাই, আসলে আমার ঘটনার সাথে রিক্সাওয়ালা কোনোভাবে জড়িত না, বলে দিই আগের থেকে। তো তার কথা মতো যে রিক্সায় এত জোরে টানছে, আমি এখন যে বলে আলিফ, এখন যে তুমি দেখো মেশিন রিক্সাগুলা দেখো, ওটার থেকে অনেক ফাস্ট, এত জোরে রিক্সা টানছে।
তো আমি কিছুক্ষণের মধ্যে প্রায় 15 মিনিটের মাথায়, আমি 10 থেকে 12 মিনিটের মাথায় আমি হসপিটালের কাছে চলে যাই। আমার ঘটনা তো ওখান থেকেই মনে হয় শুরু। হসপিটালে যাওয়ার পরে উনি দেখলেন হসপিটালে একটা কাক পক্ষী, একটা বেড়ালও নাই, পাশ দিয়ে হেঁটে যায় এরকম বিড়ালও নাই। রাত তখন 1:30 পৌনে 2টা বাজে, বিড়ালও নাই। তাই এত সুনসান হসপিটাল তিনি আগে কখনো দেখে নাই। যে আমি তো এই হসপিটালে চাকরি করি, এর আগে তো আমি বহুবার রাত্রেবেলা এসে সার্জারি করে গেছি, কিন্তু এখানে একটা মানুষ নাই এটা আমি কখনো দেখি নাই। এখানে তো মানুষ থাকার কথা। আর তাকে যে অ্যাপয়েন্টেড দিচ্ছে সে হচ্ছে তার খুবই কষের মানুষ, তো সে তো মালিক, ওই হসপিটালের মালিক। অনেক মানুষ অ্যাপয়েন্টেড করা, প্রায় 20 থেকে 25টা বেড আছে রাসেল ভাই। তো নিশ্চয়ই এটা একটা ভালো হসপিটাল যেখানে নর্মালি সার্জারি হয়, অন্যান্য সার্জারি হয়, অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তাররা আছে। তো উনি দেখে একটা মানুষ না, একটা বান্দা নাই। ভেতরে যখন সে ঢোকার পরে দেখে যে ডানে বামে লবি, যে বিশাল বড় লবি, সেই লবিতে একটা মানুষ নাই। সে দৌড়ে 3 তলায় যায়, 3 তলায় ওটিতে ওঠার পর দেখে যে কেউ নাই। ওটিতে উকি দিল রাসেল ভাই, কাউকে পেল না। সে পেছনে আসলো। ওটি উকি দেওয়ার সিস্টেম নেই, কারণ আপনি যদি স্টেরিলাইজ না হয়ে যান ওটিতে ঢুকতে পারবেন না। সে কোনো মতে জানালো ওটি রুমের যে একটা গ্লাস আছে, গ্লাস দিয়ে দেখার চেষ্টা করলো যে ভেতরে কেউ আছে কিনা। সে বের হয়ে যাচ্ছে, কাউকে তো পাচ্ছে না, 2 তলা 3 তলা কাউকে। সে উপরে আর চেক করেন নাই, সে নিচে ইমার্জেন্সিতে চলে যায়। তো নর্মালি রাসেল ভাই যদি কেউ ইমার্জেন্সি পেশেন্ট আসে, সবার আগে ইমার্জেন্সিতে লোক থাকে, তো সেটা চিন্তা করে ইমার্জেন্সিতে এক দৌড়ে যাওয়ার চেষ্টা করে, তো ফার্স্ট হেডে ইমার্জেন্সির কাছে কাউকে পাওয়া যায় কিনা। সে ইমার্জেন্সি খুলে দেখে কেউ নাই, ইমার্জেন্সি তো কেউ নাই, পুরো হসপিটালটা খালি। তো সে বলে যে আমি এরকম অপরিচিত পরিবেশ যদি অপরিচিত লাগতে থাকে, আপনি কিরকম ভাববেন? যে আপনি হসপিটালে চাকরি করেন, কিন্তু একটা মানুষ নাই সেজন্য। আর রাতটাও কি তখন গভীর, রাত 2টার কাছাকাছি। একটা বয়স্ক লোক পাওয়া গেল, তো তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার। মানে নর্মালি তাকে কোনো কোয়েশ্চেন করার মতো লোক না সে, তো জিজ্ঞেস করলো কি বল, লোক কোথায়। তো উনি মাথাটা নিচু করে, মাথাটা আস্তে করে নাড়ালো, মানে সে কিছু জানে না। তো সে আবার সিঁড়ির দিকে যেতে 4 জন লোক তার সামনে আসলো রাস্তা ভাই। 4 জনের হাইট মোটামুটি একই রকম, 4 জনই সাদা কাপড় পরা। 4 জন তার সামনে আসলো এবং খুব তীক্ষ্ণ গলায় তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি ডক্টর সাইফুল্লাহ নাকি। উনি বললো যে হ্যাঁ আমি ডক্টর সাইফুল্লাহ। বলে যে একটা রোগী আসছে আপনার কাছে, রোগীটাকে বাঁচাতে পারবেন? বাঁচবে না, আগে থেকে বলে দিই রোগীটা বাঁচবে না। তো দেখেন কি অবস্থা, রোগীটার অবস্থা ভালো না। তো 4 জন লোক বললো। তো উনি বললো যে 4 জনের মধ্যে যে লোকটা কথা বলছে সেই লোকটার গঠন যে কেউ দেখলে বলবে যে লোকটার 120 বছর ছাড়িয়ে গেছে। আচ্ছা, কিন্তু বয়স 120 বছর ছাড়িয়ে গেছে, কিন্তু লোকটার ভয়েস, লোকটার মুভমেন্ট, লোকটার বয়স বলে না। মনে হয় যে 18 থেকে 20 বছরের একটা লোক, তাগড়া একটা লোক হেঁটে যাচ্ছে তার সাথে। তিনি কি করলেন, মনে মনে ভয় পেয়েছে, প্রকাশ না করে পাশ কাটিয়ে সামনে চলে গেলেন। খালি মনে হয় তার পিছনে তাকানোর জন্য হয়তো ওয়েট করছিল তারা। সে খালি পিছনে তাকালো, আর তাকানোর সাথে সাথে সেই লোকগুলা 1 সেকেন্ডে পলকেই তার সামনে চলে আসলো। এসে বললো যে লাশের খাটিয়া রেডি, কাফনের কাপড় রেডি, সুরমা রেডি, সব রেডি, আপনি খালি ওটিতে যান, দেখেন বাঁচাতে পারেন কিনা। বললাম পেশেন্ট বাঁচবে না। তো সে উপরে উঠলো, কারণ তার কথা হলো যে যদি এরকম পেশেন্ট বাঁচবে না এতই আগের থেকেই সে যখন জানে, তাহলে আমাকে কেন ডেকে আনা হলো। রাইট। তো জিনিসটাকে সে ওভারলুক করে ওটির দিকে গেলেন। ওটির দিকে যেতেই একটু আগে কিন্তু সে ওটির থেকে ইমার্জেন্সি দিকে গেছেন রাসেল ভাই। ওটিতে যাওয়ার পরে দেখেন যে প্রায় 20 থেকে 25 জন বোরকাওয়ালা মহিলা ওখানে বসে আছে মাটিতে, কালো বোরকাওয়ালা, চোখগুলো জল করছে, চোখগুলো দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার, জল করছে। মানে সে ওই মুহূর্তে তার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। কোন দোয়া পড়বে, কোন দোয়া পড়লে তার জন্য সুবিধা, এই জিনিসগুলো চিন্তা করার আগেই ওটি রুমের দরজা খুলে একটা মহিলা তার সামনে আসলো। আসার পর বললো আসেন ভেতরে। সে ভেতরে গেল। ভেতরে যাওয়ার পর দেখলো একটা বডি তার ওটি টেবিলের পাশে। সে আগে বলেনি রাসেল ভাই আমাদের তো ডিরেক্টলি ডাক্তাররা ওটিতে ঢুকে যায় না, স্টেরিলাইজ হয়, কাপড় চোপড় পরে তারপরে ভেতরে যায়। সে তার সব নিয়ম কানুন গুলো পালন করে ওটিতে ঢোকার পর দেখলো যে ওটি টেবিলটা আছে, সেই টেবিলটার উপর একটা মানুষ পড়ে আছে। কিন্তু গঠনটা ঠিক এরকম যে ওই পাশে একটা নার্স দাঁড়ানো, যে নার্সটা তার পরিচিত, যে তার কাছে মনে হচ্ছে যে এই নার্সটা তো আমি রেগুলার, নার্সটাকে রেগুলারলি দেখে, এই নার্সটার নাম সাইয়েদা, রেগুলারলি দেখে। কিন্তু নার্সটার সাথে সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, যে কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নার্স কোনো কথা বলছে না। এমন একটা ভাব যে নার্সটাকে চিনেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডান পাশে দেখলো যে ওটির ডান পাশে
অ্যাম্বু ব্যাগ, তারপরে আপনার অ্যাম্বু ব্যাগ মানে মানে শ্বাসকষ্টের জন্য মুখে যেটা আমরা অপারেশনের সময় দেই, তারপরে আপনার ওই জাফর সাহেব জেনারেল অ্যানেস্থেসিওলজিস্ট জিএ যে করে, কারণ আগে সব কাজগুলো জিএতেই হতো, তো সে দাঁড়িয়ে আছে। এই লোকটার সাথেও সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কারণ তার সাথে যা ঘটছে সব অ্যাবনর্মাল। যদি আই কন্ট্যাক্ট করে কোনোভাবে বের হওয়া যায়, পালিয়ে বের হয়ে যায় ওটি থেকে, কিন্তু কোনোভাবেই তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না ওই জাফর সাহেবের। ওই দুইজনকেই সে চেনে ওটিতে, আর কাউকেই কিন্তু চেনে না। পেশেন্ট তো রাসেল ভাই কি বলবো, পেশেন্টের ঘটনা এখন বলি যে ওটি যে অপারেশন যে টেবিলটা যেখানে বসে অপারেশন করা, যেখানে পেশেন্টকে রেখে অপারেশন করা হয়, পুরা শরীরটা জুড়ে অপারেশন টেবিলটা পেশেন্টের জুড়ে আছে। আর যে পেশেন্টের যে মাথাটা, সেই মাথাটা নিয়ে দাঁড়িয়ে আছে সেই সাইকোলজিস্ট নার্স, সে দাঁড়িয়ে আছে। পেশেন্টের মাথা থেকে চোখগুলা টপ মানে নর্মাল অবস্থায় টপ টপ মানে চোখগুলা নড়ছে বোঝা যাচ্ছে, আর পাগুলা সব আলাদা, পাগুলা সব আলাদা পড়ে আছে। তো এই অবস্থায় আপনি কি করবেন রাসেল ভাই? আপনি একজন সার্জন হলে আপনি কি কিছু ডিসাইড করতে পারবেন? না আমার রিপোর্ট আছে, না আমার পেশেন্ট বেডে ছিল, না ইমার্জেন্সি অবস্থা থেকে নিচে থেকে কোনো রিপোর্ট এসছে, না পেশেন্টের কোনো আলাদা করে আমি কি অপারেশন করবো এই পেশেন্টের। একদম সেটাই। সে দুইজনকে অনেকবার আঙ্গুল দিয়ে গুতা দেয়, কথা বলা মানে একটা মূর্তি মাথা ধরে আছে। সে অনেকবার চেষ্টা করে তার সাথে কথা বলার জন্য, কিন্তু কেউ তার সাথে কোনো কথা বলে না। সে ওখানে কি করবে, কিচ্ছু করার নাই। হঠাৎ করে এরকম 10-15 মিনিট তার শরীর থেকে ঘাম ঝরছে। 10-15 মিনিট পরে ওটির দরজা খুলে ওই 4জন লোক আসলো, এবং আসার সময় পুরো দরজাটা খুলে ওপেন ভাবে লাশের খাটিয়াটা নিজ দিয়ে ধরে হাত দিয়ে ধরে নিয়ে আসছে, কাঁধের উপরে না, হাত দিয়ে ধরে লাশের খাটিয়াটা ঠিক যেখানে অপারেটিং টেবিলটা আছে তার থেকে 3 ফিট দূরে রাখা হলো। এবং যে 4জন লোক তারা কোনায় গিয়ে দাঁড়ালো এবং বললো আপনি করেন যা করার করেন। সে ভাবলো যে যাক কিছুটা হলো চেষ্টা করি, যেহেতু ওনারা আমাকে এরকম ভাবে ফোর্স করছে আর আমার কিছু করার নাই, যদি আমি কিছু না করি আমাকে ক্ষতিও করতে পারে, কারণ আমার সাথে যা হচ্ছে সব অ্যাবনর্মাল, কিচ্ছু নর্মাল না। আমি স্বপ্নেও নাই, কিন্তু আমি জীবিতও নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে জীবিত মানুষজন হয়তো এগুলি কেউ প্রত্যক্ষ করেন না। সে কি করলো, পাটা উঠালো, পাটা স্টিচ করার চেষ্টা করলো, ডান পা উঠানো স্টিচ করার চেষ্টা করলো, বাম পা উঠালো স্টিচ করার চেষ্টা করলো। আর এই দিক থেকে মাথার থেকে ওই মাথার মধ্যে যে তাকালেই দেখা যায় যে চোখটা টুকটুক করে নড়ছে। দেখলো যে তার যে অ্যাসিস্ট্যান্টের পাশে যে জাফর সাহেব, সে কি করলো, অ্যাম্বু ব্যাগ নিয়ে এসে সে মুখের মাস্কটা মুখের মধ্যে দিয়ে দিল, আউট অফ নোওয়্যার, কোনো রিজন ছাড়া। গলা তো রাসেল ভাই বডি থেকে আলাদা, ওই মুখের মধ্যে মাস্ক দিলে কি হবে, সেটাই সব ওলট পালট রাসেল ভাই। কিছুক্ষণ পর যে কোন রকমে পাটা স্টিচ করলাম, কিছুক্ষণ পর একটা সাউন্ড আসলো, এরকম একটা সাউন্ড টাইপের, যে শরীর থেকে মনে হয় কিছু একটা বেরিয়ে গেল, মানে দমটা এখনই ছেড়ে দিল। আমার যতক্ষণ আমি আপনাকে ঘটনা বললাম রাসেল ভাই, ততক্ষণ ওই ডেড বডিটার চেস্ট এক্সপ্যানশন, চেষ্টা বোঝা যাচ্ছিল যে সে শ্বাস নিচ্ছে, বন্ধ করছে, মাথা কিন্তু শরীর থেকে আলাদা রাসেল ভাই। আমি আবারও বলি, পরে লাস্ট মোমেন্টে বোঝা যাচ্ছিল যে আপনার বডিটার ভেতরে কোনো ধরনের মানে নড়ছে না এখন আর, মানে মনে হচ্ছে যে আসলে এখন দমটা চলে গেল। তখন ওই লোকগুলো বলে কি দম গেছে, তো উনি আর কিছু বলার আগেই বলে যে সরেন এখান থেকে, তো তাকে সরিয়ে দিল। সোর্স কোথা থেকে রাসেল ভাই জানি না, খাটিটা পাশে নিয়ে আসার পরে ওই জায়গায় সবাই তাকে গোসল করানো স্টার্ট করলো। আচ্ছা, তারা নিজেরাই মাথাটা স্টিচ করলো। এবং সোর্স কোথা থেকে আমি তো প্রত্যক্ষ করি, আমি হয়তো বা মরেই যেতাম রাসেল ভাইটা দেখলে। উনি কিভাবে বেঁচে আছেন আমাকে কিভাবে শেয়ার করলো সেটাই। উনি বলছে যে আমি দেখলাম মাথাটা স্টিচ করার পরে মাথাটা আমারই নার্স ধরে আছে এবং পুরো বডিটা গোসল করানো হলো, যার সাথে উনি রেগুলার কাজ করেন, ওরা ধরে আছে, রাইট। এবং ওই 4জন, কারণ মাথাটা তো রাসেল ভাই জায়গা নাই ওইখানে মাথাটা রাখার, মাথাটা ঝুলে থাকবে, মাথাটা ধরে আছে এবং পুরো বডিটা গোসল করানো হলো। গোসল করানোর পরে রাসেল ভাই ওই গোসল করানোর সময় যে সুরা, এই দোয়া বুলা পড়ছিল, সেগুলো সব তার কানে আসছে, কিন্তু কি পড়ছে সেটা বোঝা যাচ্ছে না। যখন পুরো বডিটা গোসল করানো শেষ হলো, এত সুগন্ধ রাসেল ভাই বডি থেকে আসতে থাকলো। পরে বডিটা শুকিয়ে কপালে আল্লাহু, বুকের মধ্যে চেস্টে লেখা হলো, কিছু জিনিস লেখা হলো, সে বলে কিছু জিনিস লেখা হয়েছে। পরে কাফনের কাপড়টি সুন্দর করে মোড়ানো হলো, এবং মোড়ানোর পর মনে হলো লাশটার হাইট কমপক্ষে, এবং পুরো লাশের খাটিয়াটা এতই বড় রাসেল ভাই। সাধারণ মানুষের লাশের খাটিয়া খুব ছোট হয়, এত বড় না, রাইট, কিন্তু এটা অনেক বড় খাটিয়া, মনে হয় মাপ দিয়ে আগের থেকে খাটিয়া বানানো হয়েছে। তো লাশের খাটিয়াটা যখন লাশে নামলো, তারা কালিমা পড়তে আস্তে আস্তে বেরিয়ে গেল। আসলে ওনার সাথে যে লোক ছিল যাদেরকে উনি চেনেন, তারাও বের হয়ে গেল। তারা বুঝতে বাকি নাই যে
they were possessed or something. সে দরজাটা খুললে মানে কিছুক্ষণ সে মানে চিন্তা করলো তখন আমার সাথে কি হলো, আসলে চিন্তা করারও কোনো উপায় নেই। দরজাটা খুলে দৌড়ে দেখতে গেল যে তারা কোথায়, কিন্তু আশেপাশে কোনো চিহ্ন দেখা গেল না, কাউকে দেখা গেল না। ওই দুইজন লোক, যে মহিলাটা নার্সটা আর যে জিএর লোকটা, সে বসে পড়ে আছে। অনেকক্ষণ তাদেরকে ধাক্কায় উঠানোর পরে তারা বললো যে আমাদেরকে দুইজন লোক খুব জোর করে এক গ্লাস পানি খাওয়ায়, এরপর থেকে আমাদের আর কিছু মনে নাই। বলে এতক্ষণ কি হয়েছে না হয়েছে তোমাদের কিচ্ছু মনে নাই? বলে আমরা জানি না কি হয়েছে, আমরা এখানে পড়ে আছি, এখানে আমাদের ঘুম ভাঙছে। এরপরে নাসির ভাই তার কিছু আপনি কিছু বলতেন নাসির ভাই, আপনি কোনো আমার কাছে আসলে কোনো সলিউশন নাই আসলে। আমি সেও আজ পর্যন্ত একটা সলিউশন খোঁজে নাই। একটা জিনিস হতে পারে যে উনি পুরো জিনিসটা যেটা উনিও ভেবেছিলেন যে উনি হয়তো ঘুমের মধ্যে দেখছেন, বাট উনি তো বাসা থেকে এসেছেন, আবার বাসাতেই ফিরে গেছেন। বলে আমি যদি ঘুমে জানতাম, নরমালি আমি খুব বাজে স্বপ্ন দেখি, নরমালি আমি বসে বলছে যে ওনার বাসা থেকে পড়ে গেছি। আসলে ওনার বাসা থেকে যে রিক্সাওয়ালা যিনি নিয়ে গেছেন তখন থেকে তো ঝামেলা শুরু হয়েছে। তখন থেকে রিক্সা থেকে মানে রিক্সাওয়ালা তো আমার কাছে এক্স্যাক্টলি মানে ওনাদেরই একজন রিক্সাওয়ালা আসলে কোনো সাধারণ বলে যে এরকম ভাবে রিক্সা চালানোর কথাও না। আর আমি যখন স্বপ্ন দেখি আমার কাছে মনে হয় স্বপ্নতে খুব খারাপ জিনিস হওয়ার সাথে সাথে আমি বেডে, কিন্তু আমার হাতে সব খারাপই হচ্ছে, ভালো কিছুই হচ্ছে না। হয়তো ডাক্তার মানুষ দেখে দুইটা কষ্ট ভয়ের জিনিসগুলো আমি মানে হয়তো বা সহ্য করতে পেরেছি, সাধারণের সহ্য করা ওইটা আমার মানে সম্ভব না। আসলে এটাই ছিল ঘটনা। আবার আসলাম আপনাদের কাছে রাসেল ভাই। আমি আসলে সবসময় রাসেল ভাই একটু বড় ঘটনা শেয়ার করি, ছোট কিন্তু খুব ইন্টারেস্টিং ঘটনাটা, শিক্ষামূলক। হ্যাঁ মানে লাস্টে গিয়ে হয়তো আমি একটা জিনিস বলবো আর কি সবাইকে অ্যাডভাইস হিসেবে। তো আসলে আমি যার কাছে ঘটনা নেই, আমি রিসেন্টলি কাজের জন্য ঢাকার বাইরে গেছিলাম, তখন ওনার সাথে আমি কাজটা শেষ করে আসার সময় দেখা করে এসেছি। তো ঘটনাটি ঘটে হচ্ছে খুলনা জেলার একটি মফস্বলে। তো আমি জায়গাটির নাম বলবো না, ওনার পারমিশন যেহেতু নেই আর কি। তো আমি যে এলাকার ঘটনা বলবো, সেই এলাকায় তিনি আর কি ইমাম হিসেবে জয়েন করে একটা মসজিদে। তো মসজিদে যখন ইমাম হিসেবে জয়েন করে, তো রাসেল ভাই শুরু থেকেই মোটামুটি লোকজনের একটা ফেস, রেগুলার ফেস সবার মনে ইমাম সাহেবের কাছে লাগতে থাকে যে না এরা সবসময় রেগুলারলি নামাজ পড়ে আর কি। তো প্রতি শুক্রবার জুম্মার ওয়াক্তে একজন লোককে মানে ওই নামাজ পড়তে এসে, খুব বড় মসজিদ না, ছোট মসজিদ, এলাকায় এখানে প্রায় 40-50টা বাড়ি আছে, একসাথে একটা মসজিদ। তো ওই মসজিদের মধ্যে আর কি প্রতি শুক্রবার জুম্মার মধ্যে এত মানুষ আসতো, এত মানুষের ভিড়ে সবসময় মানে ইমাম সাহেবের একজনের ভিতরে প্রতি শুক্রবারে নজর পড়তো আর কি। আচ্ছা, যে লোকটা একটু আপনার ওই প্রতিবন্ধীদের মতো দেখতে, আমি আসলে ওই ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছিলাম রাসেল ভাই, কিন্তু আমাকে কিছু জিনিস বোঝানোর জন্য এটা ইউজ করতে হলো। তো একটু দেখতে ওরকমই আর কি, কিন্তু এদের মধ্যে দেখা যায় যে হয়তো কারো হাতে প্রবলেম, কারো পায়ে প্রবলেম, কিন্তু উনি একদম পারফেক্ট, কিন্তু ওনার মুখের মধ্যে একটা ওরকম লেশ আছে। তো একটু ডিফারেন্ট টাইপের ফেস, ওনার কনভারসেশনও কারোর সাথে হয় না, এবং দেখা যেত শুধুমাত্র রাসেল ভাই শুক্রবারে। এবং তিনি ওই মসজিদে যে দান বাক্সের টাকা পয়সা উঠে অনেক গোনাগুনিও করতো, মাসওয়ারা হতো, আমনি কথাবার্তা হতো, কিংবা আপনার মসজিদে অনেক হাদিস নিয়ে কথাবার্তা হতো, সেইগুলি সে প্রতি একদম পুরো জুম্মার ওয়াক্ত থেকে অনেকক্ষণ থাকতো মসজিদে। তো হুজুর প্রায় মানে ইমাম সাহেব প্রায় দেখতেন ওনাকে যে সে অনেকক্ষণ পর্যন্ত স্টে করছে। তো এখন আমি উনি ওই সময় ওই মুহূর্তে আর কি রমজানের ওয়াক্ত চলে আসে রাসেল ভাই। তো রমজানের ওয়াক্তে ডিসিশন হয় এলাকার সবগুলা বাড়ি মিলে ডিসিশন নেয় যে হুজুরকে খাওয়াবে, মানে হুজুরকে খাওয়া দিবে আর কি, খানা দিবে ইফতারের ওয়াক্তে আর সেহরির ওয়াক্তে। তো প্রত্যেকটা বাড়ির ইন্ডিভিজুয়ালি একদিন মাসওয়ারা হয় যে কবে কবে কোন বাসায় খাওয়া দিবে। তো যারা রেগুলারলি নামাজ পড়তে আসে, তো তারা বসে ডিসিশন নেয় যে কবে কবে খাওয়া দিবে হুজুরকে। তো প্রথম রমজান থেকে শুরু করে একদম 30 রমজান পর্যন্ত কবে কবে হুজুরকে খাওয়া দেওয়া হবে, এটা নিয়ে একটা ডিসিশন, একটা বৈঠক হয় আর কি। তো সেই বৈঠকে রাসেল ভাই হুজুর একটা ফাঁকে হাঁটা চলাফেরা করছিল, সে তো ওই মসজিদেই থাকতো। তো হুজুরের সাথে হুজুর মুয়াজ্জিন আছে, ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিন ছিল যে রেগুলারলি আযান দিত, তো তাদের দুজনেরই খাওয়া আর কি। তো তিনি দেখছেন যে ওই মাসওয়ারা বা ওই মিটিং এর মধ্যে আপনার সেই লোকটি ছিল আর কি, যে লোকটির কথা আমি বলছি, যে লোকটি একটু ডিফারেন্ট ভাবে চলাফেরা করতো, কিন্তু সে কখনো কোনো কথা বলতো না। তো হুজুর পরে জানতে পারলো যে একটা অদ্ভুত নামের একটা মানুষ ডিসিশন মানে নাম দিয়েছে, সেও খাওয়া দিবে। ওনার নামটা কেমন অদ্ভুত ওনার মনেও নাই যে এরকম একটা অদ্ভুত নাম মুসলমানদের নাম হতে পারে। তো যাই হোক, উনি নর্মাল 8 রমজান 8ম রমজানের সময় রাসেল ভাই খাওয়া আসে। তো
প্রতিদিন খাওয়া আসতে থাকে। ওই 8ম রমজানের দিন একটা ছেলে খাওয়া নিয়ে আসে। তো তারাবির ওয়াক্ত শেষ করার পরে ওই হুজুর নিজের রুমে চলে যায়। তো নামাজ পরে অনেকক্ষণ টায়ার্ড থাকে, তো তাই একটু বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় একটা লোক করানারে রাত 11টা কি 11:30 হবে, ওই মুহূর্তে দরজা খোলার পর দেখে যে একটা লোক দাঁড়িয়ে আছে। একটা ছেলে, খুব ইয়াং একটা ছেলে, খুবই সুন্দর দেখতে, কিন্তু ওই চেহারার মধ্যে একটা মানে এমনি ফর্সা, কিন্তু চেহারার মধ্যে যে বললাম একটা লেস আছে। তো লম্বায় প্রায় 7.5 ফিট, 7 ফিটের উপরে, অনেক লম্বা, নিচু হয়ে হুজুরের ঘরে খাওয়া দিয়ে যাবে এরকম অবস্থা, যে টিফিন ক্যারিয়ারটা দিয়ে যাবে। তো উনি টিফিন ক্যারিয়ারটা রেখে দেয় আর ওই ছেলেটা চলে যায়। টিফিন ক্যারিয়ারটা রাসেল ভাই মানে বর্ণনা দিয়ে হুজুর বললেন যে টিফিন ক্যারিয়ারটা এরকম, এত সুন্দর টিফিন ক্যারিয়ার, অনেকদিন আগের ঘটনা রাসেল ভাই, প্রায় 95 পরের ঘটনা। টিফিন ক্যারিয়ারটা এত সুন্দর টিফিন ক্যারিয়ার সে আগে কখনো দেখে নাই। এই টিফিন ক্যারিয়ার, এত সুন্দর টিফিন ক্যারিয়ার কোথা থেকে আসলো, আর যে খুশবু আসতেছে, স্মেল পাচ্ছে। রাসেল ভাই উনি একজন ইমাম সাহেব, কিছুটা তো এক্সপিরিয়েন্স আছে, উনি কিছুটা বুঝে যান যে আসলে এই অতটা স্বাভাবিক কিছু না, কোনো কারোর কাছ থেকে আসে নাই। রাইট। তো এত সুন্দর খুশবু, এত সুন্দর গন্ধ, এই লোভ সামলাতে না পারে সে টিফিন ক্যারিয়ারটা খুলেই ফেলে। টিফিন ক্যারিয়ারটা খুলে সে খাওয়া শুরু করে দেয়। তখনও সেহরির ওয়াক্ত আসে নাই, 11:30-12টার মতো। তো ঘুমানোর কথা, কিন্তু সে খাচ্ছে, বলে যে আমি খাচ্ছি, আমার খাওয়া শেষ হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যতটুকু খাওয়া বেঁচে আছে ওই খাওয়াটা আমার জন্য, আমাদের দুজনের জন্য পাঠিয়েছে, আরো 20-30 জন খেতে পারবে অনায়াসে। এই 3টা লেয়ারের টিফিন ক্যারিয়ার এত সুন্দর দেখতে। তো যথারীতি ওই দিনই রাসেল ভাই ফজরের ওয়াক্ত আসে। ফজরের ওয়াক্তে আজান পড়ে। তো উনি নামাজ, যখন আজান পড়ে যায় আর মসজিদে চলে যায়। তো আজান পড়ার সময় নামাজের যখন জামাত দাঁড়াবে, তো সে লাস্টে বসে থাকে, সবসময় তার অভ্যাস আর কি, সে লাস্টে বসেছিল। তার লাস্টে বসে থাকা অবস্থা দেখলো যে উজু করে একটা ছেলে, ওই যে ছেলেটা তাকে খাবার দিয়ে গেছিল, সেই ছেলেটা এসছে মসজিদে। তো রাসেল ভাই যে বলে না, যে উনি বলছিল যে আমি এত মজার খাওয়া, উনি কি এখানে ভেতরে কি রান্না করা ছিল, এটা চিকেন ছিল নাকি কোনো অন্য খাওয়া ছিল আমি জানি না। তার কথা হচ্ছে যে এত মজার খাওয়া আমি কখনো খাই নাই, আমার এই জীবদ্দশায় এত মজার খাওয়া আমি কখনো খাইনি, টেস্ট করি নাই। তো আমি তাকে শুকরিয়া জানাবো যে রান্নাটা খুব ভালো হয়েছিল, যে শুকরিয়াটা জানানোর জন্য আমি ওনার কাছে ডাকলাম, ছেলেটাকে কাছে ডাকলাম। তো ছেলেটা আমার কাছে আসলো না। এই যে উনি চিন্তা করলো যে আমি কাছে যাই বলি যে খাওয়া খুব মজা হয়েছে, শুকরিয়া মানে থ্যাঙ্কস জানানোর জন্য তিনি ওই ছেলেটার কাছে গেল। ছেলেটাকে কাঁধের মধ্যে আলতো করে হাত রাখতেই বললো যে শুকরিয়া, খাওয়া অনেক মজা ছিল। এই কথাটা বলার পর ছেলেটা ওখান থেকে প্রস্থান করলো খুব ফাস্ট। কিভাবে, সেটা সবচেয়ে ইন্টারেস্টিং। সবচেয়ে মজার বিষয়, প্রস্থান করার অবস্থায় সে যখন ঘুরে গেল, সাথে সাথে বিড়াল হয়ে গেল। একদম চোখের সামনে একটা ছেলে মসজিদের বিড়ালের ফর্ম নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। ও মাই গড, এটা খুব উনি বললো যে আমি তো মানে আমি ওনার কাছে যখন শুনছিলাম, উনি বললেন যে ভাই আমি তো খুব অবাক হয়ে যাই, এরকম নর্মালি সচরাচর রাসেল ভাই অনেক ইমাম সাহেব অনেক হুজুরের সাথে আমি এ পর্যন্ত কনভারসেশনে গেছি, কেউ কখনো ঘটনা বলতে চায় নাই, বলে যে আমার সাথে ঘটনায় উনি বলছিলেন যে আমার সাথে ঘটনা এরকম আগে কখনো হয় নাই। তো অনেক মসজিদেই খাওয়া দাওয়া পাই, তো এরকম কখনো হয় নাই, এত মজার খাওয়া। বা আমি ছেলেটাকে জিজ্ঞেস করতে গেলাম, এরকমও কখনো হয় নাই যে আমি তো কিছুটা তো আন্দাজ করতে পারি যে আসলে আমি যেসব মুভমেন্টে এখন আছে সেসব মুভমেন্টটা রিয়াল না। তো এর মধ্যে দিয়ে রাসেল ভাই 15 রোজা চলে যায়। স্বাভাবিক অবস্থায় ছিল, সবকিছু স্বাভাবিক অবস্থায় চলছিল, মানে রমজানে সব বাসা থেকে খাওয়া দাওয়া আসছে, তো কোনো সমস্যাই হয় নাই। সেই দিনের পর থেকে আর ওই ছেলেটাকেও দেখা যায় না, আর কোনোদিন দেখা যায় না। কিন্তু 23rd রমজান, 15 দিন পর 23শে রমজানের দিন, সেই তারাবির পরে সে যখন বিশ্রাম নিচ্ছিলেন হুজুর, তখন সেই 7.5 ফিটের ছেলেটা আবার আসে। আচ্ছা, এসে একটা টিফিন ক্যারিয়ার দিয়ে চলে যায়। তো সে এতটাই মাথাটা ঝিমঝিম করছিল যে টিফিন ক্যারিয়ারটা চেক না করে বিছানার উপরে রাখে। তো বললো যে আজ আবার আসছে, মানে রোটেশনে ঘুরে আসছে ওই বাসাটা, মানে রোটেশনে ঘুরে আসার পরে সে বললো যে আজকে তো কোনো খুশবুই নাই, আজকে এরকম কেন, মানে এত মানে খুশবু লেগেছে, টিফিন ক্যারিয়ারটা খুব মরা, কিন্তু ওই যে আগের টিফিন ক্যারিয়ার যে ডিজাইনটা সেটা কিন্তু এখনো আছে, মানে খুব সুন্দর টিফিন ক্যারিয়ার। আচ্ছা, তো সে কি করবে, বলে যে আমি টিফিন ক্যারিয়ারের প্রথম ঢাকনাটা খুললাম আর দেখলাম অনেকগুলা মানুষের আঙ্গুল। আমি দেখার পরে এইটা ছুঁড়ে ফেলে দিলাম, আমি এক দৌড়ে উপরে চলে যাই। ওই এলাকায় আমি এমনিতেই নতুন, আমি কখনো এদেরকে আগে দেখি নাই। আপনি যদি টিফিন ক্যারিয়ার খুলে দেখেন অনেকগুলা মানুষের আঙ্গুল, আপনি কি করবেন? সেটা আমি বিছানার মধ্যে এগুলি ফেলে দৌড় দিয়ে পড়ে যাই। আমাদের মুয়াজ্জিন আছেন সজল সাহেব, ওই সজল সাহেবকে নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পরে আমি এসে দেখি ওনার সাথে, আমি ওনাকে টেনে নিয়ে আসার পর নিচে দেখি আমার বিছানার উপর অনেক খাওয়া পড়ে আছে।
মানে আচ্ছা আঙ্গুলগুলা এখন আর মানে একদম প্রুফ করার মতো আর কোনো ওয়ে নাই যে আঙ্গুল। সে বলে যে আপনি তো অনেকগুলো খাওয়া ফেলে রাখছেন, এখন উনি বলতে পারছে না যে আমি যা দেখছি সাপ আপনাকে বলতে পারবো না, বুঝাতে পারবো না। তো রাসেল ভাই এরপর থেকে আমার উনি আর কখনো ওনাদের কখনো দেখেন না, আর কোনো টিফিন ক্যারিয়ারও আসে না, রমজানও শেষ হয়ে যায়, ঈদও চলে আসে, সে 2-1 মাস পরে মসজিদটাও ছেড়ে দেন। বলে যে এরপরে আমি এত রমজানে এত খাওয়া পেয়েছি, এরপর থেকে আমি কখনো ওরকম কোনো কিছু আর পাই নাই। তো আমার কাছে উনি বলছে যে আমার কাছে এটা হয়তো একটা শিক্ষা ছিল যে ভালো ছিলাম গুতাতে কেন গেলাম, সেটাই, যেটা ভালো ছিল সেটা চলছিল। উনি বলছে যে আমি হালকা আঁচ করতে পেরেছিলাম যে এটা দিস ইজ নট আ নর্মাল থিং, এটা নর্মাল না। আমি জিজ্ঞেস করতে যাওয়াটাই হয়তো ভুল হতে পারে। আমি জাস্ট একটা ছোট বিরতিতে যাব। থ্যাংক ইউ আলিফ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। আমার নাম সোহান, আমি আসছি মোহাম্মদপুর থেকে। আমি কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন স্টুডেন্ট। আমি মোহাম্মদপুরেই থাকি। আর একদিন ঘটনাটা শুরু করি। একদিন বিকালে আমি আর আমার ফ্রেন্ড প্ল্যান করি আমরা মিরপুর যাব চিড়িয়াখানায় ঘুরতে। তো প্ল্যান করার পরে আমরা বাসা থেকে বের হই দুপুরবেলার দিকে, 2টা-2:30টার দিকে বের হই। তো আমরা বাসে করে মিরপুর যাই, যথারীতি টিকিটটা কেটে আমরা মিরপুর চিড়িয়াখানার মধ্যে ঢুকি। তো আমি আমার ওই ফ্রেন্ড সিয়াম কিছুক্ষণ একদম ঢোকার পরে সোজাসুজি হাঁটার পরে কিছুক্ষণ হাঁটার পরে আমরা বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, ওইদিকে চলি আমরা। ওইদিকে একটা বাঘের খাঁচা আছে যেখানে ওইখানে জি হ্যাঁ সরি বাঘের খাঁচার ওইখানে আমরা গিয়ে বাঘ দেখে আমরা বাঘের খাঁচার পিছনের সাইডটায় আসি। বাঘের খাঁচার পিছনের সাইডটাতে একটু ঝোপঝাড়ের মতো একটা জায়গা, জঙ্গলের মতো। তো আমরা ওইখান থেকে পাস করতেছিলাম আমি আর সিয়াম। তো দেখি যে ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা নড়তেছে। আমি আর সিয়াম দুজনই খেয়াল করি, দুই ফ্রেন্ডই খেয়াল করি। তো আমরা ভাবছি হয়তো কোনো পাখি আটকা পড়ছে ঝোপের ভিতর। তো আমি মাথা নিচু করে দেখি একটা কবুতর আটকে আছে ঝোপের মধ্যে, ও একদম ঝোপঝাড়ের সাথে আটকে গেছে। তো আমি যে কবুতরটা নিয়ে আসি, আমরা দেখতে পারি যে কবুতরটার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আর কবুতরটার মুখের মধ্যে লোহার গুণা দিয়ে ফুটা করা আর গলায় পেঁচানো একটা তাবিজ। তো আমি দেখতে পাচ্ছিলাম যে কবুতরটা অনেক কষ্ট হচ্ছিল, যে সেইভাবে আমরা কবুতরটার তাবিজটা খুলতে চেষ্টা করলাম। তাবিজটা খোলার পরে একটা কাগজ পেলাম আমরা। কাগজে আমরা আমি আমার ফ্রেন্ড দুজনেই খেয়াল করলাম যে কাগজের উপরে হিন্দুদের অনেক ঠাকুর, মন্ত্র, শঙ্খ এগুলো আঁকানো ছিল, মন্ত্র ছিল, বুঝতে পারলাম এগুলো হিন্দুদের। তো আমার ফ্রেন্ড সিয়াম আমাকে বললো তুই কাগজটা পুরায় ফেল। তো আমি পাশে একটু দূরে ঝালমুড়ি বিক্রি করতেছিল একটা ঝালমুড়িওয়ালা, ওনার কাছ থেকে লাইটারটা এনে কাগজটা পুড়িয়ে ফেলি। তো পুড়িয়ে ফেলে আমরা ওইখান থেকে যাচ্ছিলাম। ঝালমুড়িওয়ালা আমাদের বললো যে আমি বাড়িতে কবুতর পুষি, তো কবুতরটা আমাকে দিয়ে গেলে লাভ হয়। তো আমরা দেখলাম যে কবুতরটা বেশিক্ষণ বাঁচবেও না মনে হচ্ছে। কবুতরওয়ালাকে দিয়ে আমরা ওই একদম সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করি। কিছুক্ষণ হাঁটার পরেই আমি অনুভব করলাম যে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে। আমার শরীরটা আমার ভার হয়ে যাচ্ছে শরীরটা। আমার ফ্রেন্ডেরও একই প্রবলেম হচ্ছে, ওর শরীরটা অনেক ভার হয়ে যাচ্ছে, ও হাঁটতে পারতেছিল না। তো আমরা কিছুক্ষণ বসার পরে আমরা ভাবলাম যে তাকে এখানে থাকা ঠিক হবে না, আমরা বাসায় চলে যাই। তো আমরা চিড়িয়াখানা থেকে বের হই তখন বিকাল হয়ে গেছে প্রায়। বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই, বাসে উঠি। আমার বাসা মোহাম্মদপুরে, কলেজ গেটে। তো আমি বাসায় চলে আসি। আমি একটা মেসে থাকি, আমরা 4টা ফ্রেন্ড থাকি। তো একটা রুমে 2জন আর পাশের রুমে 2জন। আমি যে রুমটাতে থাকি ওইখানেও 2জন। ওই ফ্রেন্ডটা স্বপ্নীল, ওর আন্টির বাসায় চলে গেছে। ওই রুমটাতেও ওই দিন কেউ ছিল না, আমি একা। তো আমি রুমে চলে আসি। রুমে চলে আসার পরে সন্ধ্যা হয়ে গেছে তখন রুমে আসতে আসতে। যখন 7টা বাজে ওইদিকে খেয়াল করলাম যে আমার ডান হাতটা প্রচণ্ডভাবে ফুলে যাচ্ছে, যেমন হাতে পানি লাগলে যেমন হয় ওইরকম হচ্ছে, আস্তে আস্তে বেশি ফুলে যাচ্ছে। আমি পাশের 2টা ফ্রেন্ড ওদেরকে দেখালাম, ওরা বললো যে কিছু করার নাই, তুই শুয়ে পড়। আমি খাওয়া দাওয়া না করে শুয়ে পড়লাম। তো আমি লাইটটা অফ করে শুয়ে পড়লাম। হঠাৎ আমি কিছুক্ষণ ঘুমাইছি, হয়তো কিছুক্ষণ ঘুমানোর পরে আমার রুমটা হলো বেশি বড় না, 2টা টেবিল, 2টা বেড আর সামনে থাই গ্লাস। তো আমি কিছুক্ষণ ঘুমানোর পরে আমি টের পেলাম যে
থাই গ্লাসে ওই পাশের কোনো বিল্ডিং নাই, পুরোটা ফাঁকা জায়গা থাই গ্লাসটা ওইখানে। তো আমি 8টার দিকে যখন আমি যখন ঘুম আসছি তখন খেয়াল করলাম যে কিছু পাখি যেমন গ্লাসে ঠোকর দিলে যেমন শব্দ হয়, ওই বারবার ওই ঠোকরের শব্দটা হচ্ছে, পাখি ঠোকর দিয়ে উড়ে চলে যাচ্ছে। তো আমি কিছুক্ষণ খেয়াল করার পরে উঠার পরে দেখলাম আবার কিছু পাইলাম না, গ্লাসের এখানে কিছু দেখলাম না, অন্ধকার। পরে আবার শুয়ে বললাম, লাইট অফ করে দিয়ে আবার শুয়ে বললাম। আবার যখন শুয়ে পড়ছি তখন আবার একই রকম শব্দ, গ্লাসে ঠোকর হচ্ছে, বারবার গ্লাসে ঠোকর হচ্ছে। আমি এইবার কিছুটা ভয় পেয়ে আমি ওখানে রুমে আর শুইলাম না, ডাইনিংয়ে যায়, বেড ছিল, ডাইনিংয়ে শুয়ে পড়লাম। তো 8টার দিকে ডাইনিংয়ে শুয়ে পড়ছি আমি যে। তো আমি কিছুক্ষণ ঘুমাইছি, কিছুক্ষণ ঘুমানোর পরে আবার মানে হঠাৎ কতক্ষণ ঘুমাইছি মনে নাই, তবে আবার আমি একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নটা হলো এরকম যে একটা তান্ত্রিক, ওনার চোখ দুইটা মানে আমার দিকে খুব রাগলে যেমন হয় আমার দিকে ওইভাবে তাকায় আছে। আর ওনার চুলগুলো একদম জট পাকানো, ওনার চুলগুলো অনেক লম্বা, জট পাকানো কাঁধ পর্যন্ত। ওনার সারা শরীরে কোনো জামা নেই, শুধু একটা লাল ধুতি পরা, ওনার একটা লাল ধুতি পরে আছে। তো উনি আমার দিকে খুব রেগে রেগে বলতেছে, তুই কাজটা আজকে যেটা করছিস সেটা ঠিক করিস নাই, এর ফল ধরে পাইতে হবে। তো আমি প্রচণ্ড ঘেমে গেছি, মানে স্বপ্নটা দেখে আমি প্রচণ্ড ঘেমে গেছি। আর আমি ঘুম থেকে উঠা পড়ার পরে আবার মানে ডাইনিংয়ের লাইটটা দিয়ে আবার শুয়ে পড়ছি। আমি ভাবতেছি এটা কী হচ্ছে আমার সাথে। তো আমি আবার যখন ঘুমাইছি তো ঘুমানোর চেষ্টা করছি, একটু ঘুম হয়েছে আমার। আমি তখন ভোর হয়েছে, তখন আমি ঘুম থেকে উঠি নাই। আমার বাবা গ্রাম থেকে ফোন দিছে, আমার বাড়ি হলো সিরাজগঞ্জ। তো আমার বাবা বাড়ি থেকে ফোন দিয়ে বলছে, বাবা তোমার ফুফা মারা গেছে, তুমি ব্যাগটা গুছাই নিয়ে তাড়াতাড়ি চলে আসো বাড়িতে। তো আমি ওই এমনি শরীর অসুস্থ, মানে মাথা ব্যথা খুব, হাত ফুলে গেছে, তার মধ্যে আমি ব্যাগটা গুছাই নিয়ে বের হইছি, বাড়িতে যাইতে হবে যেহেতু ফুফা মারা গেছে আমার। তো আমি এখান থেকে গাবতলিতে গেছি, কলেজ গেট থেকে গাবতলিতে যাওয়ার পরে আমি টিকিট কাটছি 7:15 বাসের। আমি গাড়িতে উঠে আমি শুয়ে পড়ছি, মানে আমার সিটে আমি শুয়ে পড়ছি, আমার পাশের সিটটা ফাঁকা ছিল। তো আমি শুয়ে পড়ছি, আমি ঘুমায় পড়ছি। তো হঠাৎ করে আমি টাঙ্গাইল যখন পৌঁছাই তখন বাসে একটা ঝাঁকুনি দেয়, হয়তো সামনে কোনো ট্রাফিক ছিল, আমি ঝাঁকুনিতে উঠে বুঝতে পারি যে আমি চোখটা খুলে দেখি, আমার ডান সাইডে তাকাই, যখন দেখি যে আমার পাশে একটা লোক বসে আছে। আমি কালকে রাতে স্বপ্নে যে তান্ত্রিকটাকে দেখছি, একদম তান্ত্রিক সেম ওই লোকটাই, অবিকল ওই চেহারা আমার পাশে বসে আছে, আর আমার দিকে খুব মানে এক নজরে তাকায় আছে। তো আমি প্রচণ্ড ভয় পাই যে আমি স্বপ্নে যে লোকটাকে দেখছি, তান্ত্রিকটাকে, ওই সেম লোকটা আমার পাশে কীভাবে বসে থাকবে। আমি স্বপ্নে দেখছি, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি কোথায় যাবেন, আপনি কোথা থেকে উঠছেন, আমি দেখলাম না আপনাকে। তো উনি আমার কথার অ্যান্সার দিল না, আমাকে বললো যে তোমার হাত ফোলা কেন বাবু। তো আমি বললাম যে না আঙ্কেল, এমনি ব্যথা লাগছিল, ফুলে গেছে। উনি আমার থেকে মুচকি একটা হাসিতে বললো আচ্ছা ঠিক আছে, আমার অ্যান্সার দিল না। আমি আরও মানে ভয় পেয়ে জানালার সাইডে তাকাইলাম, আমার জানালার সাইডে সিট ছিল, আমি জানালার সাইডে তাকাইলাম। তো ওনার দিকে তাকাইতে সাহস পাচ্ছি না, আমি কিছুক্ষণ জানার দিকে তাকানোর পরে মাথাটা নিচু করে আবার একটু চোখ বুঝছি। আমি চোখ বন্ধ করার পরে সিরাজগঞ্জ যখন ফুড ভিলেজে পৌঁছায় বাসটা, তখন 20 মিনিটের যাত্রী বিরতি দেয়। তখন বাস থেকে আমি নামছি, ওই লোকটা আমার সাথে নামলো। তো আমি বাস থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য রেস্টুরেন্টের দিকে গেলাম, ফুড ভিলেজের রেস্টুরেন্টের দিকে। আর ওই লোকটা, কোনো জায়গায় নাম বলবো না প্লিজ, হ্যাঁ ওকে, কোথায় নেমেছি কোন জায়গা এটা বলবো না, ওকে। আমি তো রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম, ওই লোকটা রোডের অপোজিটে, আর আরেকটা ওইখানে চাটা বিক্রি হতো, চা বিস্কিট এগুলো বিক্রি হতো, উনি রোডের অপোজিটে গেল, আমি দেখতে পারলাম উনি অপোজিটে যাচ্ছে। তো আমি ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে এসে বসলাম, তখন 20 মিনিট অলরেডি শেষ হয়ে গেছে, তো বাস ছেড়ে দিবে। ওই লোকটা এখন আসেনি, আমার পাশে যে সিটে যে বসেছিল উনি এখন আসেনি। তো আমি সুপারভাইজারকে ডাক দিয়ে বললাম, মামা এই যে আমার পাশে যে একজন বসেছিল উনি তো এখন আসেনি, বাস ছেড়ে দিচ্ছেন। তো উনি একটা খাতা দেখে বললো, না বাসে তো 28 জনই ছিল, এখন 28 জনই আছে, কোনো প্রবলেম নাই, আপনার পাশে ফাঁকা ছিল মামা, আপনার পাশে কেউ বসে নাই। আমি হতবাক হয়ে গেছি। তো আমি এটা নিয়ে কথা না বাড়াই আমি চলে গেছি। আমার বাড়িতে পৌঁছাইতে 12টা বাজে, আমি বাড়িতে যাই নাই, আমার ফুফা মারা গেছে যেহেতু আমি ফুফার বাড়িতেই গেছি। তো ফুফার বাড়িতে যাওয়ার পর এখানে নামছি, আমি কাউকে কিছু বলি না এর মধ্যে, যেহেতু মানে একটা মানুষ মারা গেছে, অনেক কান্নাকাটি, আমি এর মধ্যে আর কাউকে কিছু জানাই নাই। আমি জানাজা হয়েছে, যথারীতি জানাজা হওয়ার পরে আমার বাবা মা আমি বাড়িতে চলে আসছি। আমার ভাই আছে, ভাবি আছে, উনি থেকে গেছে ওই বাড়িতে আমি আমার বাবা মা চলে আসছি বাড়িতে। আমার গ্রামের বাড়িটা হলো একটা, এখানে আমার গ্রামের যে বাড়িটা ওইটার বর্ণনা দিই আমি। আমার গ্রামের বাড়িতে 3টা ঘর আছে, একটাতে বাবা মা থাকে, একটাতে ভাই আর ভাবি থাকে, একটাতে আমি থাকি। আমি যেহেতু ঢাকায় পড়াশোনা করি, ওই আমার রুমে কেউ থাকে না, তো আমার রুমটা ফাঁকাই থাকে। তো আমি আসছি এখন ওই রাতে আমি থাকবো। তো আমার রুমটার পেছনে হলো বাঁশঝাড়, মানে টিনের ঘর, বাঁশঝাড়, আর এমনকি মানে পাশের যে অনেক ঢালপালাগুলো হয়তো টিনের মধ্যে ঢুকে গেছে আমার রুমের মধ্যে। তো এরকম পাশে হলো আমার বাঁশঝাড়ের নিচে পুকুর, এখানে আমাদের মাছ চাষ করা হয়। তো আর পুকুরের ওই সাইডে কোনো বাড়ি নাই, মানে পুরোটা ক্ষেত,
ওইখানে জমি জমা, ওইখানে চাষ করা হয়, ওখানে আর কোনো বাড়িঘর নাই। তো আমি রুমে চলে আসছি, গ্রামের বাড়ি যেহেতু 8টা 8:30টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সবাই, আমিও খাওয়া দাওয়া করে যতদিন শুয়ে পড়ছি। আমি ভয় পাচ্ছিলাম একা শুইতে, আমার সাথে এত কিছু হয়েছে কিন্তু কাউকে কিছু বলেও সাহস পাচ্ছিলাম না, কারণ বাড়িতে সবার মন খারাপ। আমি শুয়ে পড়ছি, আমি সারাদিনটা জার্নি করছি, মরাবাড়িতে ছিলাম, আমি লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ি। তো কিছুক্ষণ শোয়ার পরে আমি হঠাৎ মানে কতক্ষণ ঘুমাইছি মনে নেই, আমি হঠাৎ আমি ফিল করলাম যে আমার টিনের চালের উপর যেমন অনেকগুলা পাখি উড়ে এসে বসলে পারে, যেমন হয় উড়ে এসে বসলে আর উঠলেও মানে উড়ে এসে বসতেছে, উড়ে চলে যাচ্ছে, মানে ওই নখের ঘষা লাগছে টিনের সাথে, একটা ঝকঝক শব্দ হচ্ছে, আমি এটা ফিল করলাম। তো আমি কত বাজে আমি দেখার জন্য ফোনটাতে, আমি বালিশের নিচে ফোনটা রাখছিলাম, ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে আছে, চার্জারটা ঢাকায় ফেলে আসছে, চার্জারটা আনার কথা মনে নাই, রুমের ঘড়িও নষ্ট, আমি লাইটটা দিলাম, লাইটটা দেওয়ার পরে আমি এসে শুইলাম, সাউন্ডটা বন্ধ হইলো, মানে টিনের উপর যে সাউন্ডটা হচ্ছিলো ওটা বন্ধ হইলো, কিন্তু আমি ঘুমাইতে পারতেছিলাম না, অনেকক্ষণ জেগেছিলাম, কি আশেপাশে তাকাতুকি করতেছিলাম, হঠাৎ করে ঘুমাইছে গেছি আমি। ঘুমানোর পরে আমি কতক্ষণ ঘুমাইছি আবার সেটাও খেয়াল নাই। আমি ঘুমানোর পরে হঠাৎ আমি ঘুমের মধ্যে আমি শুনতে পারতেছিলাম যে আমাদের পুকুরে মাছ চাষ করা হয়, ওই পুকুরে মাছ মারতেছে, যে অনেকগুলো জেলে হয়তো কথা বলতেছে, মাছ মারতেছে। তো আমি বেড থেকে উঠি, লাইটটা জ্বালানো ছিল, বেড থেকে উঠি, ওঠার পরে আমার জানালা খুললে পরেই পুকুরটা দেখা যায়। তো আমি জানালাটা খুলে পুকুরের দিকে দেখি 5টা জেলে মাছ মারতেছে, মানে জ্যোৎস্নার আলো একটু বোঝা যাচ্ছে যে মাছ মারতেছে, এখনও জালটা ঠিক করতেছে, এখনও পানিতে নামে নেই। তো আমি হাত দিয়ে ইশারা করে একটা জেলেকে ডাকছি, আমার জানালাতে দেখা যায়। তো জেলে আমি বললাম আব্বু কই, আমি তখন ভাবলাম আব্বু বলে তোমার আব্বু আছে, আমি বললাম ঠিক আছে আমি আসতেছি, আমাকে বললো তুমি একটা লুঙ্গি নিয়ে চলে আসো। আমি অবাক হই নাই, কারণ আমাদের পুকুরে মাছ চাষ করা হয়, আর যেদিন মাছ মারা হবে ওই দিন তার 2-3 দিন আগে জেলেদেরকে বলে রাখা হয় তোমরা এসে মাছ মারবা, যেহেতু একদম আজানের আগে মাছ শেষ করে বাজারে পাঠানো হয় মাছ। তো আমি অবাক হই না, ভাবলাম তাহলে কিছুক্ষণ পর আজান দিবে, আর ভয়ের কোনো কারণ নেই, আমি ভয় পাচ্ছিলাম যেহেতু ভয়ের কোনো কারণ নেই, আমি একটা হাফ প্যান্ট জাতীয় একটা পোশাক নিয়ে আমি পুকুরে যাব। আমি পুকুরে ওইখানে গেছি, পুকুরে যাওয়ার পর দেখি আমার আব্বু নাই। তো ও 5জন জেলে যার সাথে, আমি বললাম যে আব্বু কই, তো বলছে আব্বু তোমার ভাইকে ডাকতে গেছে, তোমার চাচাতো ভাইকে ডাকতে গেছে। এখানে একটা কথা বলে রাখি যে এই ঘটনা যেহেতু 1 মাস আগের, ওই সময় আমাদের এলাকায় সরিষা চাষ করা হচ্ছে, আমাদেরও সরিষা চাষ করা হয়, আমাদের অনেকটুকু জমিতেই সরিষা চাষ করা হয়। তো এই সরিষা চাষ করে কাটা হচ্ছে, ওই সময়টা সরিষা কাটা হচ্ছে। তো সরিষা কাটার আমাদের জমি যেহেতু বাড়ি থেকে একটু দূরে, তো সরিষা কাটা হচ্ছে ওই সময়টা, সরিষা কাটার পরে সরিষা ছাড়ানো হয়, ছাড়ানোর পর থেকে বস্তায় ভরে তারপর ফসলটা বাড়িতে আনা হয় শুধু। তো এই সময় পর্যন্ত ওই সরিষাটা ওইখানে থাকে, ফসলটা পাহারা দেওয়ার জন্য প্রতিটা জমিতে 2-3 জন করে রাতে পাহারা দেয়, একটা ছন্নের জাতীয় ঘর বানায়, ওখানে থাকে পাহারা দেয়, ফসলটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই সময়টাতে ওই আমার চাচাতো ভাই আছে, আমাদের সরিষা যেহেতু কাটা হচ্ছে ওইখানে পাহারা দিচ্ছে। ওই জেলেগুলো আমার বললো যে তোমার বাবা তোমার ভাইকে রিফাতকে ডাকতে গেছে, আমার ভাইয়ের নাম রিফাত, তোমার রিফাতকে ডাকতে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আব্বু আসুক, তারপর আমি রুম থেকে বেরোই। আমি চলে যাচ্ছিলাম, আমি যেই মাথাটা ঘুরাইছি চলে যাচ্ছিলাম, সেই সময় একটা জেলে আমার সাথে কথা বলতেছে, বাকি কেউ আমার সাথে কথা বলতেছে না, বাকি সবগুলা জেলে আমার দিকে শুধু তাকাইছে মাঝে মধ্যে, আর কেউ কথা বলতেছে না আমার সাথে। একটা জেলে কথা বলতেছে, সে বলছে তোমার বাবা তো অনেকক্ষণ হলো গেছে ওইখানে, তো কোনো যেহেতু আবার ক্ষেতের মধ্যে কিছু দূর 10 মিনিট হাঁটলে পারে শ্মশান ঘাট পড়ে, শ্মশান ঘাটের নিচে একটা খাল আছে, খালের ওইখানে শ্মশান ঘাট, বট গাছের নিচে শ্মশান ঘাট, কিন্তু ওদের লাশ পুরানো হয় ওখানে। তো বলছে তোমার বাবা তো অনেকক্ষণ গেছে ওইখানে, কোনো প্রবলেম হলো না তো? তো আমি বললাম ঠিক আছে, বাবা কি একা গেছে? বলে না, আরেকজন জেলে ছিল, ওনাকে সাথে নিয়ে গেছে তোমার ভাইকে ডাকতে। তো আমি বললাম ঠিক আছে তাহলে চলেন একটু আগায়ে যাই, দেখি কোনো প্রবলেম হয়েছে নাকি আমার আব্বুর। তো বলছে ঠিক আছে চলো যাই তাহলে। তো একটা জেলে আমার সাথে আসতেছিল, আমার বললো হারিকেন ছিল ওনাদের কাছে, তো হারিকেন নিয়ে আমি আগাচ্ছিলাম, ক্ষেতের মধ্যে হাঁটতেছিলাম যে দেখি আমার আব্বুর কোনো প্রবলেম হয়েছে নাকি। তো কিছু দূর হাঁটতেছি, আমার সাথে কোনো কথা বলতেছে না যে জেলেটা আমার সাথে আছে, আমি আগে যাচ্ছিলাম, উনি আমার পিছনে ছিল, ক্ষেতের মধ্যে পুরো অন্ধকার, ওনার হাতে যাচ্ছে একটা হারিকেন। তো আমি হাঁটতেছি আর পিছন দিকে আমার মনে হচ্ছে যে একটা জেলে না, অনেকগুলা জেলে হাঁটতেছে, মানে জেলে বলতে অনেকগুলো মানুষ হাঁটতেছে আমার পিছনে। আমি ফিল করছিলাম একজন মানুষ না, অনেকজন মানুষ হাঁটতেছে। আমি পিছনে যখন তাকাই দেখি যে একটা মানুষই হাঁটতেছে আমার সাথে হারিকেন হাতে নিয়ে। তো আমি কিছুক্ষণ কথা না বলে ওনাকে বলি যে আচ্ছা ভাই আপনার বাসা কোথায়? আমি থাকি না এখানে, আমি চিনলাম না আপনার বাসা কোথায়। উনি আমাকে হঠাৎ করে বললো যে আমার বাসা মিরপুর। তো আমি চিন্তা করলাম যে এখানে গ্রামে জেলে ওনার বাড়ি মিরপুর কেমনে হয়। তো আমি পিছনে তাকাইছি, দেখি যে পিছনে কেউ নাই। আমি প্রচণ্ড আকারে ভয় পাইছি, আমি এত ভয় পাইছি আমি এখানে আমার একদম গাও শিউরায় উঠছে।
তো আমি পিছনে তাকাই দেখি যে কোনো হারিকেন নাই, কোনো জেলে নাই। তখন আমি বুঝতে পারতেছিলাম না আমি কী করবো, আমি কোন সাইডে যাবো। অনেক দূর হেঁটে চলে আসছি ক্ষেতের মধ্যে, আমি কোন সাইডে যাব, আমি ডানে বামে কোথায় কিচ্ছু বুঝতেছি না আমি কোন দিকে যাব। আমি হতবাক হয়ে গেছি কিছুক্ষণ। আমি দাঁড়া থাকার পরে আমার কি মনে হচ্ছে, আমার মনের মধ্যে কী হলো আমি জানি না, আমি সামনের দিকে হাঁটতে থাকি। আমি সামনের দিকে হাঁটার পরে কিছুক্ষণ হাঁটার পরে আমি যে সরিষার ক্ষেতের আমি যেখান থেকে হাঁটতেছি ওইখানেও সরিষার ক্ষেত, পাকা সরিষা। তো শব্দ হচ্ছে কিছুটা, আমি নিজে বুঝতেছি কিছু শব্দ হচ্ছে। কিছুক্ষণ হাঁটার পরে আমি একটা খাল আছে আমি আগেই বলছি যে ওই খালটার ওই পাশেই একটা বট গাছের নিচে শ্মশান ঘাটটা আমি দেখলাম যে আমার কিছুটা দূরেই ওই খালটা আছে, ওই খালটা ক্যানেল জাতীয় আর কি। তো আমি ওখানে হাঁটতেছি, ক্ষেতের মধ্যেই আছি, আমি সামনের দিকে তাকায় হাঁটতেছি। আমি দেখলাম যে খালের অপোজিটে, খালের ওই সাইডে ওই তান্ত্রিকটাকে আমি দেখতে পারলাম, যে তান্ত্রিকটাকে আমি স্বপ্নে দেখছিলাম আমি। তারপর আমার পাশে ছিটে বসছিল বাসের সিটে। আমি তান্ত্রিকটা আমার দিকে ওনার যে ড্রেসে দেখছিলাম স্বপ্নের মধ্যে, উনি ওই অবস্থা দিয়ে দাঁড়ায় আছে আমার দিকে। মানে আমি জ্যোৎস্নার মধ্যে দেখতেছিলাম যে ওনার হাতে আমার দিকে তাকায় আছে খুব রেগে। তো আমি ওখানে দাঁড়ায় গেছি, আমি নড়তে পারতেছিলাম না, আমার একদম পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, আমি নড়তে পারতেছি না। উনি আমার থেকে অনেকটা দূরে, যেহেতু খালটা ক্যানেলটার পারে তার কিছুটা রাস্তা অনেকটুকু দূরে। তো আমি দেখতে পেলাম যে এক পলকের মধ্যে একদম এক পলকের মধ্যে উনি আমার সামনে চলে আসছে। ওই তান্ত্রিকটা, উনি মানে পুরা শরীর মানে কালো, চোখ দুটা ভয়ঙ্কর, মানে জট পাকানো চুল। আমি ওনার সামনে, আমি দেখতে পেলাম আমার সামনে চলে আসছে, কিছু একদম আমার এক হাত সামনেও না, একদম কাছে। তো উনি এসে আমার সরাসরি ঘপ করে আমার হাতটা ধরে ফেলছে। তো আমি নড়তে পারতেছিলাম না, উনি আমাকে একটা ধাক্কা দিছে, হাতটা ধরে একটা ধাক্কা দিছে। আমি ক্ষেতের মানে মধ্যে শুয়ে পড়ছি একদম, আমি যে আল দিয়ে মানে হাঁটতেছিলাম ওইখানে শুয়ে পড়ছি। উনি আমার বুকের উপর বসছে। তো আমি ফিল করলাম যে উনি আমার বুকের উপর বসছে, যে একটা মানুষ বসলে তো একটা ওজন আমার বুকের উপর পড়বে। আমি কোনো ওজন ফিল করতেছিলাম না। আমি দেখতে পারতেছি যে ওই তান্ত্রিকটা আমার বুকের উপর বসছে, কিন্তু আমি কোনো ওজন ফিল করতেছি না। উনি আমার বুকের উপর বসে আমাকে বলছে যে এখন তোর আমি শাস্তিটা দিব, তোকে বলছিলাম এই শাস্তিটা তোকে পেতে হবে, আজকে তো শাস্তিটা দিব। উনি আমাকে ধাক্কা দিয়ে মাটিতে মাথাটা লাগাই আমার পাটা ধরছে। উনি উঠছে, দাঁড়ানোর পর উনি আমার পাটা ধরে টানিয়ে খালের দিকে নিয়ে যাচ্ছে। খালের ওইখানে কাদা আছে, মোটামুটি খালের ওইখানে কাদা আছে, আমার ওই কাদা বরাবর নিয়ে যাচ্ছে। আমি আটকাইতে পারছিলাম না, মানে প্রোটেক্ট করতে পারতেছিলাম না, আমার টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আমি ঘষ্টানোর পরে আমাকে যখন উনি খালের মধ্যে নামছে, আমার পাটা খালের মধ্যে চলে গেছে, আমার বডিটা এখনো খালে পৌঁছায় নাই। আমি খালের মাথার উপর একটা খুঁটা গাড়া ছিল, হয়তো যখন ওখানে গরু বাঁধা হয়তো খুঁটাটা উঠানো হয়নি। আমি খুঁটাটা ধরছি, খুঁটাটা অনেক মজবুত ছিল, আমি খুঁটাটা ধরছি। আমাকে টানতেছে, আমি খুঁটাটা ধরে আসি, ওরা আমাকে নিতে পারতেছে না, এখন টানতেছে। তো আমি সামনের দিকে তাকাইছি, দেখি যে আমার ভাই, যার কথা বললাম রিফাত, ও ওই পাহারা দিচ্ছিল, হয়তো আমার সরিষা ক্ষেতের জমিটা ওই পাহারা দিচ্ছিল, ও আমার দিকে দৌড়ে আসতেছে। তো আমি হাতটা তুলে ইশারা করছি আমি এখানে। তো আমার কাছে আসছে, আমি পিছনে তাকাই দেখি যে ওই তান্ত্রিকটা আস্তে আস্তে একদম গর্তের মধ্যে ঢুকে কাদার মধ্যে ঢুকে গেল। আমি আর কিছু না, আমার এইটা দেখে আমি সেন্সলেস হয়ে গেছি। পরে আমার কিছু মনে নাই। পরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বাড়িতে বেডের উপরে। আমি ঘুম থেকে উঠে আমার ভাইকে, চাচাতো ওই ভাইটাকে জিজ্ঞেস করছি, তুমি আমাকে কেমনে দেখলা? আমি ওইখানে, তুমি তো ছিলা, তুমি পাহারা দিচ্ছিলা ওই ঘরের মধ্যে, তুমি কেমনে জানতে পারলা যে আমি এখানে আসছি, আমি একটা বিপদে পড়ছি? ও আমাকে বললো যে তখন আমি যখন পাস করতেছিলাম ওই জায়গাটা, আমার কোনো সেন্স ছিল না, কিন্তু আমি পাকা জমির মধ্যে দিয়ে হাঁটতেছিলাম আর সরিষার ক্ষেত, একটু শব্দ হচ্ছিল। উনি চোর ভেবে হয়তো চোর ভাবছে, আমার বেরোইছে দেখার জন্য ফসল চুরি হচ্ছে নাকি। উনি বের হওয়ার পর আমাকে দেখছে দূর থেকে। তো আমাকে তখনই ফলো করতে যখন ওই তান্ত্রিকটা আমাকে শোয়াই ফেলছিল, তখন আবার আমাকে হারাই ফেলছে। কিন্তু উনি কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর খালের ওইখানে যখন আসছে, তখন আমার দেখতে পাচ্ছি আমাকে টান দিয়ে অলরেডি নিয়ে যাচ্ছে। আমার ওই ভাইও দেখছে যে আমাকে টান দিয়ে নিয়ে যাচ্ছে। তো তারপর আমি সব কিছু আমার বাবাকে বললাম। পরে আমি এলাকার মসজিদের ইমাম সাহেব, ওনার কাছে নিয়ে গেল ওনাকে নিয়ে যাওয়ার কাছে। আমি সব কিছু একদম A to Z সব কিছু ওনাকে খুলে বললাম। ইমাম সাহেব বললো যে তুমি যে কাজটা করছিলা, যে তুমি মিরপুরে যে চিড়িয়াখানার মধ্যে তুমি যে কাগজটা পুরাইছিলা, ওইটা একজনকে ক্ষতি করার উদ্দেশ্যে ছিল ওই কাজটা। তুমি এটা পুরাইছোর জন্য তোমার ওই তান্ত্রিকটা যে কাজটা করছে, সে তোমার ক্ষতি করার জন্য জিনগুলা পাঠাইছে, জেলেগুলা তোমাদের ওইখানে যে তোমার মাছের ওইখানে ছিল, তোমার পুকুরের ওইখানে, ওরা আসলে জেলে ছিল না, ওরা সবগুলোই খারাপ জিন ছিল। মানে আমার পরিকল্পনা করে আমার একটা ক্ষতি করার জন্য সব কিছু করছে। পরে সব কিছু শোনার পরে ইমাম সাহেব আমার একটা তাবিজ দিল, একটা পানি পরে আমার পানি টানি পরে দিল, আমি বলে খাইলাম। আমি মোটামুটি এখন সুস্থ আছি। তার পরের দিন আমি ঢাকা চলে আসছি। এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। এটা হলো আমার গল্প। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ।
আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আমাদের পরবর্তী অতিথিকে রিকোয়েস্ট করব আপনার নাম, ঠিকানা এবং তারপরে এ দুটো বলে তারপর আপনার ঘটনা শেয়ার করতে। চলে যাই আমাদের দ্বিতীয় অতিথির কাছে। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম তিতাস কুমার অব্র, থাকি এয়ারপোর্ট এলাকায়। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা ঝিনাইদহের ছোট্ট একটি গ্রামে জি ঘটে যাওয়া কিছু ঘটনা রাসেল ভাই। তো ছোট্ট একটা গ্রামের নামটা বলছি না, সবুজ শ্যামলা, পাশে একটা নদীও আছে, হয়তো বা কখনো নাম শুনছেন আপনারা, চিত্রা নদী। তো গরমের ছুটিতে আমি বাড়িতে গেছিলাম গ্রামের বাসায়। তো আমার গ্রামের বাসাতে আমার কাকু আছে, আমার বাবা মা সবাই থাকেন ওইখানে। তো আমি মাঝে মাঝে ঘুরতে যাই, বেড়াইতে যাই রাসেল ভাই। তো বর্ষার মৌসুম তখন, বর্ষার মৌসুম বলতে গ্রীষ্মের শেষ, মানে ছুটি কিছুদিন পাইছিলাম বর্ষার শুরুতে আর কি, বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি ওই ইয়েতে গেছি, আমি গ্রামে ঘুরতে গেছি। তো বর্ষার মৌসুমে নদীতে অনেক জল থাকে এবং প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায়। জেলেরা সবসময় মাছ ধরানে ব্যস্ত থাকে। আমার গ্রামের পাশেই একটা পাড়া আছে, ওইখানে হালদার জাতীয় যারা মাছ ধরে তাদেরকে জেলে বলে। তো ওরা মাছ ধরে। আমার কাকু মাঝে মাঝে শখ করে মাছ ধরতে যায়। তো আমার কাকু বলছে যে রাসেল ভাই, আমার কাকু বলছিল যে তিতাস তুই তো গ্রাম থেকে আসছিস, চ একদিন মাছ ধরতে যাই। বললাম যে মাছ ধরতে যাওয়া তো অনেক মজার ব্যাপার, অনেক মজা হবে হয়তো বা। তো আমি তো জানি না যে মাছ ধরতে গেলে কি কি লাগে, কি কি ইনস্ট্রুমেন্ট লাগে, কি কি যন্ত্রপাতি লাগে, আমি সেটা জানি না। তো যাই হোক, কাকু বেশিরভাগ রাতেই মাছ মারতে যায়। তো আচ্ছা ঠিক আছে, আমি যাব। আমরা যেখান থেকে মাছ ধরা শুরু করলাম ওইখানে 3 রাস্তার মোড়, অ্যান্ড মোড়ের পাশে একটা বড় একটা বট গাছ আছে, অ্যান্ড একটা ব্রিজও আছে। আমি ছোটোবেলায় শুনেছি যে 3 রাস্তার মোড়ে অনেক ভয়ঙ্কর কিছু থাকে হয়তো বা। আর বট গাছ যেহেতু অনেক ভয়ঙ্কর কিছু কথা শুনেছি। ওই বট গাছ থেকে ছোটোবেলায় যখন ওখানে যেতাম, পিচ্চি বাচ্চারা দেখতাম ওই বট গাছের ওই শিকড়টা ধরে অনেক ঝুলতো। তো অনেক ঘটনা শুনেছি যে ওই ঝুলতে ঝুলতে অনেক মানুষের ওখান থেকে হাত পা ভেঙে গেছে, পড়ে ওখান থেকে হাত পা ভেঙে গেছে। তো যাই হোক, ওখান থেকে ওই কথাটা মনে পড়লো আমার। তো ওখান থেকে মাছ ধরা শুরু করলাম। মাছ ধরা শুরু করতে করতে আমরা অনেক সময় মাছ ধরছি। দেন বৃষ্টিও হচ্ছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে, মাথায় ছাতা আছে। কাকু মাছ ধরছে আর আমি হলো থলেতে রাখছিলাম মাছগুলা। তো যাই হোক, প্রায় ঘন্টাখানিক মতো, তার বেশি, কাছে কিছু নাই, ঘড়ি দেখা বা সময় দেখার জন্য তেমন কিছু ছিল না। তো আনুমানিক টাইম। তো মাছ ধরতে ধরতে আমরা অনেক দূরে চলে গেছি, চারিপাশে জল, একটু নদীর কিনারা ঘেঁষে অনেক দূরে চলে গেছি মাছ ধরতে ধরতে। তো কিছু দূর এগিয়ে আমার গ্রাম থেকে কিছু দূরে গিয়ে বলতে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাসেল ভাই, একটা শ্মশান আছে আমাদের, যে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা এখানে দাহন করে থাকে। তো ওই শ্মশানের কাছে চলে গেছি। তো কাকু জাল ফেলতেছে ওইখানে গিয়ে। ওখানে শুধু আমরা না, আমি দেখতেছি অনেক মানুষই ওখানে মাছ ধরছে, কিন্তু ওরা অনেক মাছ পাচ্ছে, মাছও পাচ্ছে, তার মাছ রাখছে, মাছ লাফাচ্ছে, আবার কেউ কেউ দেখছি এইটা ওইটা করছে। তো আমি সেই আনন্দে আমি কাকুরে বললাম, কাকু সবাই মাছ ধরছে, তুমি মাছ পাচ্ছ না, বড় করে জাল ফেলো। তো জাল ফেললো কাকু, মাছ উঠছে, কম বেশি উঠছে। তো হঠাৎ করে আমার মনে হলো যে থলেতে একটা মাছও নাই। আমি কাকুরে বললাম যে কাকু, আমরা তো অনেক সময় ধরে মাছ ধরছি, তা মাছগুলা গেল কই? সেই শুরু থেকে ব্রিজের ওইখান থেকে আমরা মাছ ধরতেছি, সে মাছগুলা গেল কই? কাকু অবাক, কাকু কোনো কথা বলছে না। আমি বললাম যে কাকু, হয়তোবা মাছ চলে গেছে আমার হাত থেকে। আমি বুঝি নাই আমি কিভাবে বলে ফেলেছি, হয়তোবা মনের ভুলে কিংবা কোনো একটু আতঙ্কে ভয়তে বলে ফেলেছি যে হয়তোবা মাছ থলেটা পড়ে গেছিলো, মাছগুলো মনে হয় চলে গেছে। তো কাকু বলে, আচ্ছা ঠিক আছে, মাছ চলে গেছে, সমস্যা না, মাছ আমরা মারছি। তো হঠাৎ করে কাকু জাল ফেললো, দূর থেকে মনে হলো যেমন সমুদ্রে যেমন বড় বড় ঢেউ ধেয়ে আসে,
ও যে দেহে আসে ঠিক তেমনই কিছু একটা দেখতে পেলাম। কাকুরে বললাম, কাকু এইখানে তো তেমন ছোট ছোট ঢেউ ছাড়া বড় ঢেউ দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ঢেউটা আমাকে দিকে ধেয়ে আসছে কেন? কাকু জালটা তাড়াতাড়ি তুলে ওখান থেকে ঠিক শ্মশানের একটা সাইডে আমরা গিয়ে বসলাম। কাকু কোনো কথা বলছে না, আমিও কোনো কথা বলতে পারছি না। ওই শ্মশানে বড় একটা তেঁতুল গাছ আছে। এখানে অনেক আগের আম গাছ, তেঁতুল গাছ, অনেক বড় বড় গাছ আছে, যেটা এখনও আছে, ওইখানে গেলে দেখা যাবে। তো ওই শ্মশানটাই আজ পর্যন্ত কোনো তান্ত্রিক বা গোসাই, হিন্দু সম্প্রদায়ের যেটা বলে গোসাই বা পুরোহিত, ওইখানে আজ পর্যন্ত একটা পুরোহিত ওখানে থাকতে পারেনি রাসেল ভাই। তো সেখানে আমরা বসে আছি, ওই ঢেউটা দেখতে যে আমাদের মুখে ধেয়ে আসতেছে, মনে হচ্ছে আমাদের গার উপর দিয়ে, শরীরের উপর দিয়ে চলে যাবে। তো এই দেখে কাকু বলল যে আমরা আর মাছ মারবো না, তো বাসায় যাই। তো বাসায় গেলাম, বাসায় আসতে আসতে দেখছি যে আমার পায়ে কিছুতে কামড় দিছে, পাটা জ্বলতেছে। আমি কাকুরে বললাম, কাকু আমার পায়ে কিছুতে কামড় দিছে। কাকু বললো কই? তো দেখাইলাম ওখানে যেখানে কামড় দিছে পায়ে, ওখানে ফুলে গেছে, এখনও ফোলা আছে আমার পায়ের এইখানে যেখানে কামড় দিছিল। তো বাসায় গেলাম, আমার বাবারে বললাম যে বাবা এই হয়েছে। বলছি তুই ঘুমা। আচ্ছা, আমি ঘুমাইলাম। দেন পরবর্তীতে আমি সকাল হইল, ফ্রেন্ড সার্কেলরাও আসছিল তখন, ছুটি কেউ পাইছে, ফ্রেন্ড সার্কেলরা আসছে। তো বাজারে ঠিক তার পরের দিনে আমরা সব বাজারে, সাইডে বাজার আছে, ওই বাজারে সব ফ্রেন্ড সার্কেল আড্ডা দিচ্ছি। তো সন্ধ্যার দিকে প্রায় সন্ধ্যা লেগে গেছে। তো সবাই বলছে যে আচ্ছা ঠিক আছে, তো অনেক আড্ডা হলো, তো এখন বাইরে যাই। তো বাড়িতে আসার পথে ঠিক যেই 3 রাস্তার মোড়টায় ছিলাম, ওইখানেই যে বট গাছটা ছিল, ওইখানে একটা কালো বিড়াল আমাদের পথ দিয়ে চলে গেল। আমরা 3 জন ফ্রেন্ড ছিলাম, তো ওই কালো বিড়ালটা চলে গেল। আমি বলতেছি, দোস্ত এটা কি তুই যা দেখলে আমি কি সেটা দেখলাম? বলছে হ্যাঁ। আচ্ছা চল যাই, 3 জন হাত ধরে যাই। তো গেলাম, কিছু দূর এগিয়ে ঠিক ডান হাতে বিরাট বড় বাঁশ বাগান দেখা যায় বলতে ওই বাঁশ বাগানটা অনেক বড়, যে 5 থেকে 10 মিনিট হেঁটে গেলে ওই বাঁশ বাগানটা ফোরানো যাবে না, মানে শেষ করা যাবে না। তো ওই বাঁশ বাগান থেকে কিছু আওয়াজ আসতেছে, এত কুৎসিত, কেউ কান্না করতেছে, কেউ হাসতেছে, আবার এমন মনে হচ্ছে যে কয়েকজন মানুষ ওই বাঁশগুলা কাটতেছে, অনেক জোরে শব্দ হচ্ছে। এই শুনে আমার এক ফ্রেন্ড তো পুরা ওখানে পড়ে গেল, আর আমি তো আমার গাটা ঘেমে অবস্থা খারাপ। আমরা 3টা ফ্রেন্ড ছিলাম, আর একটা ফ্রেন্ড টোটালি সেন্সলেস হয়ে গেছে। ওরে নিয়ে পরে বাসায় আসি। তো রাসেল ভাই, এটাই হলো আমার স্টোরি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন আরও একবার, যেহেতু আপনাকে দেখা যাচ্ছে না, এবং তারপরে আপনার ঘটনাটি আপনি শেয়ার করবেন। আপনার যে দ্বিতীয় ঘটনাটি সেটা আমরা শুনে আসবো। আমার নাম সোহান। জি। আমি এবার যে আমার স্টোরিটা বলবো, সেটা আমার আমি যে গ্রামের কথা বললাম, আমার ওই গ্রামেরই ঘটনা। ওইটা প্রায় 10 থেকে 12 বছর আগের ঘটনাটা। তো এটা বর্ষার সিজন, বর্ষার সিজন আমাদের গ্রামে বর্ষার সিজনে আমার বাড়ির আশেপাশে অনেকটা পানি চলে আসে, বর্ষার পানি। তো ওই নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। ওই মানে বাড়িটার যেখানে বলছিলাম যে আমাদের বাড়ির পিছনে ক্ষেত আছে, ওইদিকে ওই সিজনটাতে নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। তো একবার আমার আব্বু একটা কাজে বাড়ি থেকে চলে গেছে। ওই সময় 10-12 বছর আগের ঘটনা। ওই সময় মোবাইল ফোন অতটা অ্যাভেলেবল ছিল না আমাদের ওইদিকে। তো আমার বাবা একটা কাজে নওগাঁ গেছে, আমাদের সিরাজগঞ্জ থেকে নওগাঁ গেছে। তো ওই সময়ের ঘটনা, আমার বাবা যেদিন যায় তারপরে একটা ঘটনা হলো যে আমাদের এলাকার 5-6 জন মহিলা একটা কাজে একটা কবিরাজের কাছে যাবে হয়তো পাশের গ্রামে। ওই জন্য একটা মাঝিকে ঠিক করে 5-6 জন মহিলা ওই নৌকাতে করে ওই কবিরাজের কাছে যাবে। তো যে মাঝিরে ঠিক করছে, মাঝিটা হলো অনেকটা বৃদ্ধ, অনেক বয়স হবে, 50-60 বছর বয়স হবে, হয়তো তার চেয়েও বেশি হতে পারে। তো ওনাকে ঠিক করে ওই নৌকাতে করে তো ওনারা যাচ্ছিল ওই কবিরাজের কাছে, পাশের গ্রামে ওই ক্ষেতে যাইতে হয়। তো ওই দিন আবার মানে পানিতে অনেক বেশি ঢেউ। তো
তো সবাই যখন ওইখান থেকে শুরু করলো তাদের মানে গন্তব্যে যাওয়ার জন্য, তো কিছুজন যাওয়ার পরে ক্ষেতের মধ্যে প্রচুর ঢেউয়ে নৌকাটা উল্টে যায়। উল্টা যাওয়ার পরে তো এখানে উল্টে যাওয়ার 5টা মহিলাই চাপা পড়ে নৌকার নিচে উল্টে যাওয়ার পরে। আর ওই যে বৃদ্ধ যে শুধু মাঝিরা থাকে সে বেরোতে পারে। তো দেখা যায় যে 5টা মহিলাই মারা যায়। 5টা মহিলাই মারা যায়, তাদের লাশও পাওয়া যায় না। যে মাঝিরা মানে বের হইতে পারছে সে সাঁতরায় কোনো রকমে আসতে পারছে, আর 5টা মহিলাই মারা গেছে। তো এমনকি লাশটাও পাওয়া যায় না, ভেসে হয়তো অনেক দূরে চলে গেছে, যেটা পরবর্তীতে এই লাশগুলো পাওয়া যায় 10 বা 12 দিন পরে লাশগুলো পাওয়া যায়, অনেক দূরে পাওয়া যায়। তো এই ঘটনা ঘটছে, আমার আব্বু বাড়িতে নাই, আমার আব্বু তো নৌকা গেছে। এই কাহিনীটা আমার আব্বু জানে না যে গ্রামে এরকম কিছু ঘটছে, এরকম কিছু হয়েছে, আমার আব্বু সেটা জানে না। তো আমার এটা ঘটনার পরে গ্রামের মধ্যে মানে একটা কেমন একটা ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়েছে, যে লাশগুলো পর্যন্ত এখনও পাওয়া যায়নি, উল্টে গেছে। লাশগুলো হয়তো থাকলে পারে সিদ্ধ হয়ে যাবে পানিতে থাকলে। তো এর 2 দিন 3 দিন পরে আমার বাবা যখন কাজ সারছে, নওগাঁর কাজটা শেষ হয়েছে, একটা কাজে গেছিলো। তো আস্তে আস্তে গ্রামে যখন ফিরছে, তখন গাড়ি থেকে নামছে, তখন রাত হয়ে গেছে, রাত 11টার বেশি, 11:30 12টা প্রায় বেজে গেছে। তো আস্তে আমাদের গাড়িতে নামার পর রোড থেকে আমাদের বাড়িতে আসতে একটা বাঁশঝাড় পড়ে। ওই বাঁশঝাড়ের একটা মানে একটা নিচু জায়গায় ওখানে বাঁশঝাড়, ওই রোডটাই মানে পাশের যে রাস্তা, কাঁচা রাস্তা, ওইখানটাই ক্রস করতে হয় আমাদের বাড়ি থেকে যাইতে হলে। তো আমার বাবা ওইখান থেকে আসতেছে, তো পাশে একটা আম গাছ আছে। তো দেখলো যে মহিলাটা মারা গেছে, যে তার একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চা সহ মারা গেছে 5টা মহিলা। আর যার একটা বাচ্চা ছিল, তার বাচ্চাটার নাম ছিল রতন। তো ওই রতনের জামা, ওর মা বসে আছে। আমার আব্বু যখন আসতেছিল রাতে, দেখতেছিল যে ওই বাঁশঝাড়ের সাইডে আম গাছের নিচে বসে আছে। আমার আব্বু বাড়িতে যাচ্ছিল, আমার আব্বু তো মহিলা ওইখানে দেখে মানে কেমন অবাক হয়েছে, যে এত রাতে আশেপাশে গ্রামের মানুষ তো বললাম যে 8টা 8:30টার মধ্যে ঘুমায় পড়ে, তো অত রাতে ওই মহিলা এখানে কি করতেছে। তো আমার আব্বু বললো যে আপনি এখানে কি করতেছেন। তো উনিও কোনো আনসার দেয় নাই, বলছে আমার আব্বুর নাম ধরে বলছে, ভাই আমার 1 গ্লাস পানি দিবেন। তো আমার আব্বু ভাবছে যে এই মহিলা তো এর আগেও স্বামীর সাথে হয়তো ঝগড়া হয়েছে, বা মাঝে মধ্যে স্বামী একটু খারাপ ছিল, মাঝে মধ্যে মারধর করতো, হয়তো আবার ঝগড়া করে মারধর করে তো হয়তো বাড়ি থেকে চলে আসছে মহিলাটা, এখানে এসে বসে আছে। মন টন খারাপ দেখলো আমার আব্বু, তো বললো যে পানি খাবা তুমি, এখানে কি করতেছো, চলো বাড়িতে চলো। আমার আব্বু বুঝছে যে এখানে তার ঝগড়া হয়েছে স্বামীর সাথে, মনটা খারাপ, তাই ভাবলো যে আজকে রাতে তাহলে নিয়ে আমাদের বাসায় নিয়ে যাবে। তো বলছে চলো পানি খাবা তুমি, আমার বাড়িতে আগে চলো। তো ওনাকে বলছে ঠিক আছে চলেন আপনি। আমার আব্বু সামনে দিয়ে হাঁটতেছে, তো ও হাঁটার পরে কিছু তো আমার বাড়িতে নিচু একটা, আমার বাড়িতে ওঠার একটা রাস্তা, ওই রাস্তায় নিচু একটা জায়গা আছে আমার বাড়িতে, একদম বাড়ির সামনে। তো ওই নিচু জায়গা পর্যন্ত আসার পরে আমার আব্বু বলছে চলো তাইলে বাড়িতে চলো। তো বলতেছে যে না ভাই আমি বাড়িতে যাবো না, আপনি আমার জন্য পানি নিয়ে আসেন। তো আমার আব্বু বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আমার আম্মুকে বলছে যে দেখলাম রতনের আম্মু ওইখানে বসেছিল, ঝগড়া করছে, হয়তো উনি পানি চাচ্ছে, তুমি যা বুঝাই নিয়ে আসো, পানি খাও, বাসায় নিয়ে আসো। রাত্রেবেলায় মহিলা বাইরে আছে, আমার আম্মু মানে অবাক হয়ে গেছে, কি বলে যে মহিলাটা মানে 2 দিন আগে একটা দুর্ঘটনায় পানিতে ডুবে মারা গেছে, তাকে সে নাকি পানি চাচ্ছে। মানে আমার আম্মু খুব ভয় পাইছে। আমার আব্বু তো এগুলো জানে না যে মারা গেছে, তো ভয় পাইছে। আমার আব্বুকে বলছে কি বলে এরকম হয়েছে, তোমাকে বলো, তুমি তো জানো না এরকম হয়েছে। 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্টে পানিতে ডুবে 5টা মহিলা মারা গেছে, তার মধ্যে রতনের মাও ছিল আর রতনও ছিল, 2জনই মারা গেছে। তো বলছে চলো তার দেখি তো কার সাথে আসছো। পরে আমার আম্মুকে নিয়ে আমার আব্বু যখন এখানে আসছে, বাড়ির সামনে আসছে নিচু জায়গাটার, ওখানে দেখে যে ওইখানে আসলে কেউ ছিল না। এটাই হলো রাসেল ভাইটা আমার স্টোরি। ওকে, ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে এবং কেমন হয়েছে সেটা। তো গাইস, তোমরা যারা শেষ অবধি ঘটনাটা শুনলে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি তোমাদের জন্য প্রতিদিন রাত 9টায় নতুন ভৌতিক গল্পের ভিডিও নিয়ে আসি। তো গাইস, দেখা হচ্ছে এরকমই মজাদার একটি ভৌতিক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।